কালীঘাটের পথে বনে অবস্থান করছেন বাবা লোকনাথ। কালীঘাট সেই সময় ছিল এক মহাজাগ্রত সাধনপীঠ। এই পীঠস্থান একটি প্রধান শক্তিপীঠ নামেই কথিত ছিল। দেবীর 51 পীঠের এক পীঠ। এইখানে সতীর ডান পায়ের 4টি আঙুল পতিত হয়েছিল। দেবী সতীর অঙ্গ যেখানেই পতিত হয়েছে সেখানেই মহাপীঠের সৃষ্টি হয়েছে। কালীঘাট মহাপীঠে দেবী বিরাজ করছেন দক্ষিণা কালিকা ও শিব নকুলেশ্বর ভৈরব রূপে। এই দক্ষিণা কালিকা সর্বসিদ্ধিদাত্রী। ইংরেজ ভূতত্ত্ববিদ এসমা সাহেবের বাংলার নকশা থেকে জানতে পারা যায় যে দক্ষিণ বাংলার সমুদ্র তীর পর্যন্ত বিস্তৃত বিশাল জঙ্গলময় ভূভাগের সমতটের মধ্যেই কালীঘাট অবস্থিত ছিল। ওই জঙ্গলের মধ্যে একটি কালীকুণ্ড নামের হ্রদ ছিল। এই হ্রদের পাশে বিস্তীর্ণ বনাঞ্চলের মধ্যে পর্ণকুটিরে দক্ষিণা কালিকা ও নকুলেশ্বর শিব বিরাজমান ছিলেন। জনৈক কালীসাধক এই দেবদেবী সেবায়তে ছিলেন। পরবর্তীকালে যশোরের জমিদার বসন্ত রায় মহাশয় সেই পর্ণকুটিরের জায়গায় একটি ছোট মন্দির তৈরি করে দেন। এরপরে কালের অগ্রগতির সঙ্গে সঙ্গে 1809 সালে বরিশার জমিদার সন্তোষ রায় চৌধুরী ও তার পুত্র রামলোচন রায় চৌধুরী এবং ভাইপো রাজীব লোচন রায় চৌধুরী বর্তমানে মন্দিরটি নির্মাণ করান। 1982 সালে শিল্পপতি বিড়লা ট্রাস্ট কালীকুণ্ডে সংস্কার করিয়ে বর্তমান রূপ দেয়। বাবা লোকনাথ যে সময় এসেছিলেন সেই সময় এই অঞ্চল ছিল ঘন জঙ্গলাকীর্ণ। অনেক সাধু সন্ন্যাসী এখানে আসতেন শক্তির আরাধনা করার জন্য। মন্দিরের অদূরে ছিল কালীঘাটের বিখ্যাত মহাশ্মশান। ওই নির্জন শ্মশান তান্ত্রিকদের সাধন ক্ষেত্র ছিল। তন্ত্র সাধনার জন্য সেই সময় কালীঘাট বিখ্যাত ছিল। তখন নিবিড় জঙ্গলে বন্য কুকুর ও শেয়াল ঘুরে বেড়াত। আস্তানা ছিল কিছু ডাকাতদেরও। প্রতি অমাবস্যা রাতের অন্ধকারে তান্ত্রিকেরা উন্মাদের মতো সাধনা করতেন, আর তাদের ঘিরে থাকত জঙ্গলের পশুরা। আচার্যদেব এই মহাতীর্থে পদার্পণ করে বালক সন্ন্যাসীদের নিয়ে মন্দিরের সন্নিকটে জঙ্গল পরিষ্কার করে একটি পর্ণকুটির নির্মাণ করলেন। সেটাই হলো তাদের বাসস্থান। বাবা লোকনাথ তার কালীঘাট অবস্থান সম্বন্ধে ব্রহ্মানন্দ ভারতাকে বেশ মজা করে যা বলেছিলেন সে কথার এখানে উল্লেখ করছি। তৎকালে কলিকাতা জঙ্গলময়, কালীঘাট ও নিবিড় বনে আচ্ছাদিত ছিল। ইংরেজরা কালীঘাটের নিকট সওদাগিরির ব্যবসা করছিলেন। আমরা যখন কালীঘাটে এসেছিলাম তখন বহু সংখ্যক দীর্ঘ জটাজুটধারী সাধু সন্ন্যাসী তথায় অবস্থান করছিলেন। আমি ও বেনি এই অভিনব জীবদের পেয়ে বিলক্ষণ তুষ্ট হলাম। কয়েকদিন থেকে আমরা কালীঘাটকে বাড়িঘরের মতো বানিয়ে নিলাম। সাধুরা যখন চুপ করে স্থিরভাবে উপবিষ্টে থাকতেন তখন বালক স্বভাব সুলভ চপলতাবশত আমরা কাহারও জটায় হস্তাপন, কাহারও বা নিংটি স্পষ্ট করতাম। তাহারা কিছু বলতেন না। আমরা প্রশ্রয় পেয়ে তাদের জটা ও নিংটি ধরে টানা দিয়ে পালিয়ে যেতাম। সাধুরা আমাদের উপদ্রব কয়েকদিন সহ্য করে অবশেষে গুরুদেবকে জানালেন। গুরুদেব উত্তর করলেন, আমাকে বলেন কেন? আমি তো গৃহী। এরা আপনাদের লোক, আপনারা এদেরকে প্রস্তুত করে নিন। আমি গৃহ থেকে 2টি বালককে সঙ্গে করে নিয়ে আপনাদের নিকট উপস্থিত করেছি। এর উত্তর শুনে সাধুরা আর গুরুদেবকে অনুযোগ করতে পারলেন না। তারপরে গুরুদেব আমাদের একান্তে ডেকে বললেন, তোমরা যে তাদের জটা খসিয়ে ফেলো এবং লেংটি ধরে টানো, বড় হলে যখন অন্যেরা তোমাদের জটা লেংটি ধরে টানাটানি করবে তখন তোমরা কি করবে? আমি তখন বললাম, সে কি, আমরা তো পৈতার দিনে ছিলি কাপড় পরেছি, আমাদের জটাও লেংটি হবে কেন? গুরু বললেন, তোমরা এই সংসার ছেড়ে আসলে ওদের মতোই জীবনযাপন করতে এসেছো। তখন আমি বললাম, আমরা যদি ওদের মতো হতে এসে থাকি তবে ওরা ভিক্ষা করে খান, আর আমাদের ঘর থেকে খরচ আসে কেন? গুরু বললেন, তাও আমাদের ভিক্ষা স্বরূপ। সেই সময় লোকনাথের গ্রাম থেকে তাদের জন্য সিধে আসতো, তাদের ভিক্ষা করতে হতো না। সাধুদের এই ঘটনা তাদের অন্তরে এক পরিবর্তন এনে দিল। তারা এরপর থেকে তান্ত্রিকদের সেবা করতে লাগলো। তাদের মধ্যে কৌতূহল ছিল তান্ত্রিকদের সাধন রহস্য জানার। একদিন সারা রাত তাদের সঙ্গে থেকে 2 বালক তান্ত্রিকদের সাধন প্রক্রিয়া দেখত এবং তাদের ধর্মাচলা শুনত, বুঝতে চেষ্টা করত সাধন জগতের রহস্য। কোনো নতুন সন্ন্যাসী এলে 2 বালক সন্ন্যাসী তাদের সেবায় লেগে যেতেন। সাধু সন্ন্যাসীদের প্রতি তাদের অনুরাগ বাড়ে।
লোকনাথ ও বেণীমাধবের মধ্যে এই ভাবান্তর দেখে আচার্য ভগবান গাঙ্গুলি খুশি হন। তিনি বুঝতে পারেন যে তার দুই বালক শিষ্য বালক সুলভ চপলতা ত্যাগ করে ধীরে ধীরে সন্ন্যাস জীবনের প্রতি আসক্ত হচ্ছেন। আর যত তাড়াতাড়ি তাদের সন্ন্যাস জীবনের প্রতি আসক্তি বৃদ্ধি পায়, তত তাদের মধ্যে বৈরাগ্য আসবে। মহাতীর্থে এসে বালকেরা সন্ন্যাসে আসক্ত বাড়িয়েছে। এবার আবার এগিয়ে যেতে হবে, পথে পথে শিষ্যদের শিক্ষা দিতে হবে সাধনার গুচ্ছ পথে। ধন্যবাদ।